নমস্কার সকলকে, আমার নাম সায়ক রায় এবং আড্ডা এন্ড চর্চা উইথ সায়কের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আছে রনিত মজুমদার, হিজলি কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছে। আজকে আমরা এইচপি লাভক্রাফটকে নিয়ে কথা বলবো। ও এইচপি লাভক্রাফটকে নিয়ে পড়াশোনা করেছে এবং ওর খুব একজন প্রিয় লেখক। তো তুই এইচপি লাভক্রাফটের সাথে ইন্ট্রোডিউসটা কিভাবে হলো তোর? প্রথমে সবাইকে নমস্কার। তো এইচপি লাভক্রাফট সম্পর্কে আমি আগে কিছু জানতাম না। আমি ছোটবেলায় যখন আমার স্কুল টাইম, আমি খুব একটা বই অতটা পড়তাম না। তো আমি মাঝে সাঝে অডিও পডকাস্ট বা অডিও স্টোরি, যেটাকে তুমি বলতে পারো, সেগুলো আমি অনেকেই শুনতাম। তো বিভিন্ন হরর স্টোরির মাঝখান থেকে যেতে যেতে আমি একদিন একটি বাংলা অনুবাদিত গল্প পেলাম। সেটার নাম ছিল ডানউইচের আতঙ্ক, বা সেটাকে ইংলিশে বলা হলে দ্য ডানউইচ হরর। তো পড়লাম, শুনলামও। তো সেটা আমার অন্যান্য হরর স্টোরি থেকে ডিফারেন্ট লাগলো। কেন ডিফারেন্ট লাগলো? সেখানে কোনো অশারীরিক আত্মা বা কোনো মানুষের আত্মার পরিচয় ছিল না। সেটি একটি অজানা ভয় ছিল, এমন একটা ভয় যেটা সাধারণ মানুষের ধারণার বাইরে। তো আমি লেখকের নামও প্রথমবার শুনেছিলাম, এইচপি লাভক্রাফট। তো আমি ভাবলাম আরো কয়েকটা গল্প তার শোনা যেতে পারে। দেন আমি তুই তারপরে কিছু স্টোরি শুনেছিলি, তাই তো? হ্যাঁ, তারপর আমি বিভিন্ন হরর স্টোরির মাঝখান থেকে যাই এবং তারপরে গিয়ে আমি জানতে পারি যে ডানউইচের আতঙ্ক বা ডানউইচ হরর একটি ছোট গল্প না, সেটি অনেকগুলো গল্পের একটি ছোট পার্ট। আচ্ছা, অনেকগুলো গল্পের সংকলন আছে, হ্যাঁ, তার একটা অংশ সেটার নাম হলো ডানউইচ হরর। কথুলু মাইথস। আচ্ছা, সেটার নাম হচ্ছে কোথুলো মাইথস। হ্যাঁ, এবার আমি প্রথম ভেবেছিলাম কথুলু মাইথস হয়তো রোমান বা গ্রিক কোনো মাইথোলজি। তারপরে ঘাটাঘাটি করার পরে আমি জানতে পারি যে এইচপি লাভক্রাফটের নিজস্ব সঞ্চারিত ওটা একটা চরিত্র। মানে আমরা যে সমস্ত মাইথোলজি পড়ি সেখানে কথুলু বা ডানউইচের আতঙ্কের যিনি ইয়গ-সতত, তিনি যে দেবতা, তো কোনো উচ্চারণ নেই। মানে এখানে আরেকটু স্পষ্ট হওয়া দরকার যে আমরা তো অনেক রকম মাইথোলজিক্যাল টেক্সট পেয়েছি। হ্যাঁ, সেটা গ্রিক হতে পারে, হ্যাঁ, আমাদের ভারতীয় হতে পারে, অনেক অনেক মাইথোলজিক্যাল পড়াশোনা রয়েছে। তার মধ্যে সেরকমই একটা গ্রন্থ লিখেছেন এইচপি লাভক্রাফট। হ্যাঁ, এবং সেই গ্রন্থটার নাম হলো কোথুলো মাইথস। না, তাহলে নেক্রোনমিকন। নেক্রোনমিকন। নেক্রোনমিকন আমরা বলতে পারি যেরকম হিন্দুদের পুরাণ, ইসলামরা ফলো করে কোরআন, গ্রিকরা নিজেদের খ্রিস্টান নিজেদের তো এইচপি লাভক্রাফট কি করলেন, তিনি অন্য মাইথোলজি উঠানোর বদলে নিজের থেকে একটা মাইথোলজি সম্পূর্ণ তৈরি করলেন, সৃষ্টি করলেন। হ্যাঁ, যে আমার সঞ্চারিত যে কি বলবো এলিয়েন গডস, যেটাকে তিনি শব্দ দিয়েছিলেন, এলিয়েন গডস। হ্যাঁ, এলিয়েন গডস মানে যারা পৃথিবীর বাইরে থাকে কিন্তু পৃথিবীকে সঞ্চারিত তারাই করছে। হ্যাঁ, আচ্ছা। এবং তাদের যদি ইচ্ছা হয় যে পৃথিবী আবার করে তারা দখল করবে, তারা দখল যখন ইচ্ছা করে নিতে পারে। আচ্ছা। এবং তুমিও দেখবে, তুমিও বিভিন্ন হরর স্টোরিজ বা পডকাস্ট শুনেছো, সেখানে আমরা নর্মালি কি দেখি যে মানুষেরা জিতে যায়, মানুষ সবসময় বিজয়ী হয়, চাই সে যেইভাবে হোক। কিন্তু এইচপি লাভক্রাফটের যে হরর স্টোরিজ গুলো, সেখানে তুমি দেখবে মানুষ হয় হেরে যায়, নাহলে অনেক দুর্ভাগ্যবশতে মানে যেটা হতে চলেছে সেটাকে একটু পিছিয়ে দেয়। আচ্ছা, কিন্তু সেটা কাটাতে পারে না মানুষ। আচ্ছা। হ্যাঁ, তো এখানে তিনি মানুষের বিভৎসতাটাকে বা যেটা হিন্দিতে বলবো কমজোরিকে শো মানে করে, দুর্বলতাকে শো করে, যে মানুষের একটা উইকনেস, একটা দুর্বলতাকে এখানে শোকেস করছে। এখানে দেখানো হচ্ছে যে সবাই যেরকম ধারণা করে রেখেছে যে মানুষ কি বলে অশারীরিক আত্মা বা প্রকৃতিকে হারাতে পারে, কিন্তু এইচপি লাভক্রাফট দেখান যে প্রকৃতিকে হারানোর ক্ষমতা নেই, মানুষের পক্ষে সম্ভব না। মানুষ এটাকে কাটিয়ে তুলতে তাহলে পারে। উনি এই জিনিসগুলো সৃষ্টি করেছেন, কি বলি গ্রন্থটার নাম? নেক্রোনমিকন। হ্যাঁ, আর নেক্রোনমিক্যালের মধ্যে আছে কুথুলো মাইথস। হ্যাঁ, তাই তো? তিনার যত সমস্ত গল্প আছে সেটি মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নেক্রোনমিকনের অ্যারাউন্ড রিভলভ করছে। আচ্ছা।
নেক্রোনমিকনের অ্যারাউন্ডেই তারা আছে, হুম হুম চাहे সেটা ইয়গসাতত হোক, হুম চাहे সাবনিগরাত হোক, হুম চাहे ড্রাগন হোক, বা চাहे সে কথলই নিজেই কেন না হোক। আচ্ছা, তো তুই যখন প্রথম ইন্ট্রোডিউস হলি, তোর কি অনুভব হলো, মানে তুই কি ফিল করলি, সেটা যদি আর একটু বিস্তারিতভাবে বলিস। প্রথমে তো ডানউই ছড়ার আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছিল, হুম একটু আলাদা কিছু পড়তে পেরেছিলাম বলতে পারো। হুম তো ফিলটা এটা হলো যে আমি নিজে এটা নোটিস করেছি যে এইচপি লাভক্রাফট নিয়ে তুমি যদি একদিনে যদি বেশি ঘাটাঘাটি করো না, হুম মেন্টালি তুমি স্ট্রেস পড়বে, এটা মাথায় একটু চাপ পড়তে চাপ পারে। পড়বে, এটা পড়া স্বাভাবিক। সেটা কারণ কেন, মানে ওনার লেখার মধ্যে কি একটু ডার্কনেস রয়েছে, না হ্যাঁ। উনি যে জগৎটা সৃষ্টি করছেন সেটা, মানে যেটা তুই একটু আগে বলছিলি যে এলিয়েন গড বা হুম, উনি, আমি যতদূর শুনেছি যে উনি ফিয়ার অফ আননোনকে মানে প্রেফার করতেন। হুম। মানে তুইও, তোর সাথে যখন আলোচনা হচ্ছিল তুই দেখো, বলছিলি যে আমি তোমাকে একটা সরল ভাবে বোঝাচ্ছি। হুম আমি যদি তোমাকে আমার বাড়িতে ডাকলাম, হুম ঠিক আছে, হুম তুমি জানতে পারলে আমার বাড়িতে ভূত আছে, হুম তুমি কি করলে? তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে, নিজের বাড়িতে এসে গেলে, ভয় পেলাম। শান্তি। ভয় পেলে তুমি নিজের বাড়িতে আছো, নিজের বাড়ি একটা এমন জায়গা যেখানে সবাই শান্তিতেই থাকে। হুম কিন্তু কেউ যদি তোমাকে এইটা শো করে হুম যে প্রকৃতিটাই তোমাকে শেষ করতে চায় বা পুরো মানুষকে শেষ করতে চায়, সমস্ত মানুষকে, তাহলে তুমি কি করে শেষ থাকছো? হুম এবার তোমার মাথায়, তখন আমি হব প্রায় 6-7-এর, একটা 6-7-এর ছেলের মাথায় যদি এটা ঢুকে যে প্রকৃতি আমাকে শেষ করে দিতে চাইছে, তাহলে আমি কি করবো? আমার ঘর কি আর প্রকৃতির বাইরে? হুম হুম সেটা তো না। এইচপি লাভক্রাফটের গল্প এমন থাকতো যে তুমি সেফ নেই, তুমি বাঁচতে পারো না, হুম প্রকৃতির যেদিন ইচ্ছা সে তোমাকে শেষ করবে, হুম আর প্রকৃতি যখন ইচ্ছা হবে যে তোমাকে শেষ করবে না, সে তোমাকে বাঁচিয়েও রাখবে। হুম। আর ফিয়ার অফ আননোনের বিষয়টা নিয়েও একটু কথা বলা দরকার, যে উনি কিভাবে ফিয়ার অফ আননোনকে প্রেফার করতেন। যে মানে আমরা ধর কোনো ভূত দেখছি হুম বা কিছু একটা দেখছি যেটা আমাদের হয়তো ভয় পাচ্ছি, হুম কিন্তু আমাদের সামনে এমন কিছু একটা আছে যেটার ব্যাপারে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, না, আউট অফ দ্য ওয়ার্ল্ড। আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওই জিনিসটাকে উনি আমার মনে হয় দেখাতেন। আউট অফ দ্য ওয়ার্ল্ডও তুমি বলতে পারো, হুম বা ইনসাইড দ্য ওয়ার্ল্ডও তুমি বলতে পারো। হুম কারণ তিনি যে চরিত্রগুলো দেখাচ্ছিলেন, তিনারা সাধারণ অশারীরিক আত্মা না, হুম তিনারা পুরো পৃথিবীকে সঞ্চালিত করছে, হুম আর তিনারা যখন ইচ্ছা পৃথিবীকে জয়ও করে নিতে পারে। ফিয়ার অফ দ্য আননোন মানে হলো, ধরে নাও কোনো আত্মা নেই কিন্তু তাও খারাপ জিনিস হচ্ছে, হুম এবং তোমার মাথায় চলছে, তুমি কোনো প্রিস্ট, এবং তোমার মাথায় এটা চলছে যে কিছু একটা খারাপ হতে চলেছে, হুম কিন্তু তুমি জানো না কি হতে চলেছে। হুম এবং এটাকে উইয়ার্ডও বলা হতো। উইয়ার্ড কেন? হুম কারণ এই জিনিসগুলোকে নিয়ে কেউ ভাবতো না। হুম এবং এটা যদি একটা সঠিক টার্ম বলি, তো এটাকে দুটো টার্ম দেওয়া হয়েছিল। এক হলো এলড্রিচ অর্ডার। হুম। এলড্রিচ অর্ডার যেটাকে বলে, এলড্রিচ অর্ডার একটা ল্যাটিন শব্দ, হুম তার মানে হলো ফিয়ার, উইয়ার্ড, এডি, হুম ফিয়ার অফ আননোন। হুম যেটা আমরা দেখলাম যে আমাদের সামনে কিছু নেই, কোনো আত্মা নেই, বা কোনো পশুও নেই, বা কিছুই নেই যে যেটা আমাকে মারতে চাইছে, কোনো মানুষও নেই যে আমার গলার সামনে চাকু ধরে আছে, হুম কিন্তু এমন কিছু একটা আছে যেটা আমাকে শেষ করতে চাইছে, কিন্তু আমার তার সম্পর্কে কোনো ধারণা নেই। এবং সেটি যেহেতু লাভক্রাফটের আবিষ্কারিত, এটাকে নাম দেওয়া হয়েছিল লাভক্রাফটিয়ান হরর। লাভক্রাফটিয়ান হরর। হুম, হুম যে তার আবিষ্কার করা একটি হরর। এবার তুমি যদি দেখো, লাভক্রাফট যদি প্রেফার করতেন, এডগার অ্যালান পো সম্পর্কে তোমার ধারণা হবে। হুম হুম হুম, নাম নাম শুনেছি, কিছু হ্যাঁ। অডিও স্টোরিও শুনেছি, হ্যাঁ। গল্প পড়েছি ছোটখাটো। এডগার অ্যালান পোকে লাভক্রাফট কিন্তু ফলো করতেন। হুম তিনিও সব সব গল্পে না, কিন্তু কিছু কিছু গল্পে এইচপি লাভক্রাফট যেই ধরনের চরিত্র ইউজ করে, ফিয়ার অফ আননোন, সেটাকে ইউজ করেছেন। মানে এডগার অ্যালান পো করেছে না এডগার অ্যালান পো থেকে অনুপ্রাণিত হয়ে লাভক্রাফট করেছে? এইচপি লাভক্রাফট এডগার অ্যালান পো থেকে অনুপ্রাণিত, অনুপ্রাণিত হয়েছে। কিন্তু যেহেতু এডগার অ্যালান পো বেশি দিন বাঁচতে পারেনি, খুবই কম বয়সে তার মৃত্যু হয়, হুম, তাই তার বেশি গল্প, তার যে আরো কত ক্ষমতা ছিল সেটা আমরা দেখতে দেখতে পাইনি। পাইনি। হুম হয়তো তিনি এইচপি লাভক্রাফট থেকেও বড় কিছু ভাবতে পারতেন। হুম
কিন্তু সেটা আমরা দেখতে পারিনি। হুম। কিন্তু কম বয়সে তিনি যা করে গেছেন সেটাই এইচপি লাভক্রাফটকে অনুপ্রাণিত করা। হুম। তো উনি অনেক রকম অনেক গভীর তাত্ত্বিক জিনিস এবং অনেক অনেক গভীরভাবে ভেবেছেন সমস্ত চিন্তা ভাবনা। তো ওনার মানে এই যে ওনার ব্যাপারে প্রথমে আমি চাইবো যে কিছু বল। উনি যে সমস্ত জিনিসগুলো ভেবেছেন, হুম। তো এবার ওনার নামে বলতে গেলে ওনার পুরো জীবনীটা আমাকে বলতে হবে ছোট করে। ছোট করে বল। হ্যাঁ, হুম। তো উনি যে সমস্ত ট্র্যাজেডি লিখেছেন না, হুম। সেটা প্রায় প্রায় বলতে গেলে তার নিজে ফেস করা। কেন? আচ্ছা। এক আমেরিকার এক মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম। হুম। তিনার বাবা ছিলেন এক মেরিন ট্রাভেলার, হুম। জলে নাবিক। কিন্তু তিনার মা খুবই ভালো অ্যারিস্টোক্র্যাট ঘরের মেয়ে। এবার বিয়ে কি কারণ হয় সেটা তো আমরা জানি না। যাই হোক, তো তিনি যখন 3 বছরের, তিনার বাবার সিফিলিস নামের একটি অসুখ হয়। তার জন্য ব্রেনে তার ডিফেক্ট হয়। এবং এডগার অ্যালান পো যখন সবে 3 বছরের, তিনার বাবাকে এডগার অ্যালান পো, সরি লাভক্রাফট। লাভক্রাফট, হুম। যখন আমি একটু কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে। এইচপি লাভক্রাফট যখন সবে 3 বছরের, তখন তিনার বাবাকে এক লুনাটিক অ্যাসাইলামে ভর্তি করানো হয়। লুনাটিক অ্যাসাইলাম। লুনাটিক অ্যাসাইলাম মানে হলো যেখানে মানুষ যিনি পাগল না, কিন্তু তেনার মেন্টাল স্ট্রেস অনেক বেশি হয়ে গেছে, তিনাদের ভর্তি করানো হয়। আচ্ছা। তো এই এইচপি লাভক্রাফটের বাবাকে লুনাটিক অ্যাসাইলামে ভর্তি করানো হয়। এবং যখন এইচপি লাভক্রাফট 8 বছরের হন, 5 বছর পরে তিনার বাবা মারা যান। আচ্ছা। যখন এইচপি লাভক্রাফট সবে 8 বছরের। হুম। এবার তার মা কিন্তু চেয়েছিলেন যে আমার ছেলে একটা ভালো জীবন বাঁচুক। তো তিনার মা কি করে, নিয়ে চলে যায় নিজের বাবার কাছে, এইচপি লাভক্রাফটের দাদুর কাছে। হুম। খুবই ওয়েল টু ডু ফ্যামিলি আর ওয়েল মোস্টার্ড ভ্যান্ডার ফিলিপস আচ্ছা। নিয়ে গেল, আচ্ছা। তার কাছে নিয়ে গেল। হুম। তখনকার ইংলিশ অ্যারিস্টোক্র্যাটসদের মধ্যে বলতে পারেন যে টপের লোকের মতো। হুম। তো এবার কিন্তু দাদু তো নাতির কাছে এক দাদুই। তিনি কি করতেন, এইচপি লাভক্রাফটকে নিজের আবিষ্কার করা ভুতুরে গল্প বা হরর স্টোরি শোনাতে খুব ভালোবাসতেন। আচ্ছা। অনেক রকমের হরর স্টোরি শোনাতেন। কিন্তু এটাকে আমরা যদি লিটারেচারের জন্য খুব ভালো বলতে পারি, তো তিনার মেন্টালিটির জন্য খুব খারাপ বলতে পারি। কারণ এইচপি লাভক্রাফট ছোট থেকেই অনেক খারাপ জিনিস দেখতেন স্বপ্নে। আচ্ছা। যেমন কি তিনি যখন তিনার মাকে দেখতেন অন্য কারোর শ্রাদ্ধতে যাবা, বা ইংলিশে যেটা আমরা বলি সেরিমনি, কালো ড্রেস পরা। এবং যখন তিনি তার মাকে আর অন্যান্য লোককে, মহিলাকে দেখতেন, সেসব চরিত্রগুলো ফেসলেস ক্রিয়েচার্স, মানে একটি চরিত্র আছে কিন্তু তার কোনো চেহারা নেই, এরকম চরিত্রগুলো বা এলিয়েনগুলো বা ক্রিয়েচারগুলো তিনি স্বপ্নে দেখতেন কালো। হুম। এবং তার দাদু যে তিনাকে গল্পগুলো শোনাচ্ছিলেন, সেগুলো আরও তার এই হরর মানসিকতাটাকে স্ট্রং করছিল। হুম। তাও এবার আমরা বলতে পারি যে এইচপি লাভক্রাফটের মেন্টালিটি ওই দিকে চলেই যাচ্ছিল। হুম। এবার কি হয়, তার দাদু এক স্ট্রোক হয়ে মারা যায়। আচ্ছা। সেটা ছিল এইচপি লাভক্রাফটের জীবনে পুরোপুরি টার্নিং একটা পয়েন্ট। হুম। কারণ এবার টাকা পয়সা আর নেই, হুম। তিনার মায়ের কাছেও নেই, তিনার কাছেও নেই। তো এবার তাও এইচপি লাভক্রাফট তখন শুরু করেন বই লেখা। হুম। বই লিখে ছোটখাটো আর্নিং করে, যেটাতে চলে যাচ্ছিল, এবং তার দাদুর বাঁচানো করা কিছু টাকায় জীবনটা চলছিল। এবার কি হয়, এইচপি লাভক্রাফট যখন প্রায় আমি বয়স বলতে পারবো না, বাট 1924-এ হুম। তিনার মা দেহত্যাগ করেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1924-এ? হ্যাঁ, আচ্ছা। তিনার ওনার মা, মা মারা যান, হ্যাঁ। তারপরে? তারপরে এইচপি লাভক্রাফট একটি মেয়েকে ভালোবাসেন, যার নামটা বর্তমানে আমার মনে পড়ছে না। আচ্ছা। তিনাকে বিয়ে করে। হুম। কিন্তু বিয়ের পরে তার জীবন একটু ভালো হচ্ছিল। তিনি গল্পও লিখছিলেন, গল্প লিখতে লিখতে তার জীবনও কাটছিল, এবং একটা সংসার পাতার হয়তো আশাটা ছিল। হুম। আর তিনার ওয়াইফ হ্যাটসের বিজনেস করতেন। তো এবার যখন বিজনেস ভালো চলছে, কিন্তু তখনই কি হয়, তার ওয়াইফের ডায়াবেটিস ব্রেকডাউন হতে লাগে। আচ্ছা। এবং তিনি সেটার জন্য তাকে বিজনেসটা ছাড়তে হয়।
আচ্ছা এবং তার ওয়াইফও ভালো মানে ওয়েল টু ডু ফ্যামিলির মেয়ে। আচ্ছা এবার এইচপি লাভক্রাফটের পাশে খুব একটা টাকা ছিল না যে তিনি সংসার টানবেন। বাধ্যতা হয়ে 1927-এ তিনার ওয়াইফও তিনাকে ছেড়ে চলে যান, ডিভোর্স হয়ে যায় তার। মানে ডিভোর্স হয়, Divorce মারা হয়। যায় না? মারা যায় না, আর ডিভোর্স 1927 ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এইচপি লাভক্রাফট যে অলরেডি অনেক ডার্ক মানসিকতা, 1928-এ তিনি কথুলু রচনাটা করেন। হুম, এবং আপনি বলতে পারো যে একটা মানুষ যার কাছে এবার কেউ নেই, হুম, কয়েকটা রাইটার ফ্রেন্ড ছাড়া, হুম। তো তিনার মানসিকতা কেমনটাই যাবে। আর জীবনে অনেক ট্র্যাজেডিও দেখেছে। জীবনে অনেক ট্র্যাজেডি দেখলেন, সবাইকে হারালেন, এবং তার মেন্টাল স্ট্যাটাস, সেটা আমরা সবাই এত কিছু দেখেই বুঝতে পারছি তিনি নর্মাল চিন্তাধারা করতেন না খুব একটা। তিনি অনেক আলাদা জিনিসগুলো ভাবতেন যেগুলো সাধারণ মানুষের পক্ষে হয়তো ভাবা সম্ভব না। হুম, যেমন আমি আর তুমি বা ওই টাইমের লোকেরা, তেনারা কি ভাবতে পারবে আমরা নিজের একটা ইউনিভার্স তৈরি করব যেখানে না, আমাদের নিজস্ব একটা পুরাণ থাকবে, না। আমাদের মাইথোলজি, আমাদের সব চরিত্র। তো এই হলো এইচপি লাভক্রাফটের জীবন। এবং 1937 সালে 1937-এ এইচপি লাভক্রাফট গরিবিতেই বলতে পারো মানে প্রপার্টিতেই উনি মারা উনি গেছেন। মারা যান। উনি কোন সালে যেন মারা গেলেন? 1937 সালে। 1937 সালে, অনেক অল্প বয়সেই মারা গেলেন। হ্যাঁ, তো ততদিনে তো উনি মানে অতটা নাম ওনার ছড়িয়ে পড়েনি, ওনার না লেখাগুলো। না না তো ওনার নাম এবং ওনার লেখাগুলো কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো যদি একটু বলিস। এইচপি লাভক্রাফট যে জীবনটা বাঁচলেন, তো উনি সম্পূর্ণ গরিবিতে আর ল্যাক অফ সাকসেস বলতে পারো, ওতেই জীবনটা বাঁচলো। এবং তিনার একটা রাইটার ফ্রেন্ড ছিল, আমরা যদি বলতে পারি সেরা ফ্রেন্ড, অগাস্ট ডারলেথ। হুম, তো এইচপি লাভক্রাফটের মৃত্যুর পরে এই অগাস্ট ডারলেথ একটি পরিচয় বা পাবলিশিং বুক পাবলিশার্স কোম্পানি চালু করেন। হুম, ঠিক আছে, তো ওই কোম্পানির নাম হলো একরাম পাবলিশার্স। তো একরাম পাবলিশার্সে এইচপি লাভক্রাফটের যা সমস্ত বই, হুম, উইথ ফুল ক্রেডিট টু এইচপি লাভক্রাফট অবভিয়াসলি, হুম, তিনি পাবলিশ করা শুরু করেন। হুম, কিন্তু তিনি দেখলেন উনি জোর থেকে জোর 150টা কপি বিক্রি করতে পারছিলেন, হুম, তো এটা খুব একটা সাকসেস হচ্ছিল না। হুম, তো অগাস্ট ডারলেথ কি করেন, তিনি এইচপি লাভক্রাফটের গল্পগুলোকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা শুরু করেন। হুম, বিভিন্ন ভাষা, যেরকম ফ্রেঞ্চ, ল্যাটিন, জার্মান, আর পরে গিয়ে সেটা হিন্দিতেও আসে, এবং বাংলাতে যেরকম আমরা দেখছি আজকালের ইউটিউব পডকাস্টগুলো। হুম, তো এবার কি হয়, এই গল্পগুলোর জন্য তখনকার যে ফ্রেঞ্চ, যারা World War II ফ্রেঞ্চ জিতে এসেছে অনেক কষ্টে, তো ফ্রেঞ্চ যে রাইটার্সরা, এবং আপনারা জানবেন যে এডগার অ্যালান পো ফ্রেঞ্চ লিখতেন খুব অনেকটাই, হুম, তো এইটা দেখে ফ্রেঞ্চ রাইটাররা অনেকটা ফ্যামিলিয়ার হন হুম, যে আমাদের রাইটারের মতো লিখছে, বা আমাদের রাইটার থেকে অনেকটা বেশি ভালো লিখছে, হুম, বা বলতে পারো তার তার অনুগামী এক। হুম, আমরা বলতে পারি এডগার অ্যালান পোর অনুগামী। হুম, তো এর জন্য ওই বইগুলো আরো বেশি বিক্রি হতে পারে। হুম, এবং আপনার নাম শুনেছেন হবে পেঙ্গুইন ক্লাসিক্স। হুম, পেঙ্গুইন ক্লাসিক্স পরে গিয়ে বইয়ের রাইটসগুলো নেন, হুম, এবং পেঙ্গুইন ক্লাসিক্সে যখন এইচপি লাভক্রাফটের সমস্ত বই ছাপতে লাগে, তিনার ছোট গল্প 100 শর্ট স্টোরিজ অফ এইচপি লাভক্রাফট হিসেবে পাবলিশ হয়, হুম, তখন ওই গল্পগুলো অনেক সাকসেস পায়, অনেক সাকসেস পায়। অনেক সাকসেস। তো ওনার যে যে সমস্ত সৃষ্টি করা গল্পগুলো, বইগুলো এবং তার চরিত্রগুলো এখন আমাদের এই মডার্ন যুগে কিভাবে সেগুলো ইম্প্যাক্ট ফেলছে? মডার্ন যুগে তুমি ছোটবেলায় বেন্টেন অবশ্যই দেখেছো। হুম, বেন্টেন দেখেছো? দেখেছি। হ্যাঁ, উইল গ্যাক্স ক্যারেক্টারটা তোমার নিঃসন্দেহে মনে আছে। হ্যাঁ, ওই অক্টোপাসের মতো। হ্যাঁ, সেটা কথুলু। কথুলু থেকে প্রায় 90% অনুপ্রাণিত। কারণ কথুলু যে আবিষ্কারটা ছিল এইচপি লাভক্রাফটের, তিনার যে ক্যারেক্টারটা, কথুলু ছিল একটা অক্টোপাস দেবতা, যে সারা বিশ্বকে নিজের যেটা তার ছিল সেটাকে আবার করে জয় করে নিতে চায়। এবং তুমি দেখবে অ্যাভেঞ্জার্স যে মুভি সিরিজ, হুম, অ্যাভেঞ্জার্সে বেশিরভাগ দেখানো হয় রোমান বা গ্রিক গডসকে। হুম,
কিন্তু এছাড়া যে সমস্ত এলিয়েনকে দেখানো হয় সেগুলো চাই তুমি সাব নিগরত বলো, ইয়ক সেতাত বলো, ড্রাগন বলো, সেগুলো থেকে অনুপ্রাণিত। এবং তুমি চাই অ্যানিমে থেকে দেখো, বা আমি অ্যানিমে খুব একটা দেখি না, কিন্তু তুমি যদি অ্যানিমে দেখো বা মুভিজ দেখো বা তুমি নর্মাল কার্টুনই দেখো, হুম তুমি দেখবে অনেক কিছু এমন আছে যেগুলো এইচপি লাভক্রাফটের দ্বারা নেয়া চরিত্রগুলো থেকে উঠানো, কোথাও না কোথাও থেকে অনুপ্রাণিত কোথাও না হয়ে কোথাও ওরা থেকে অনুপ্রাণিত করেছে। হয়েছে। সেরকমই ধর এই ধরনের মানে লেখা তো আমরাও পড়েছি অন্যান্য রাইটারদের, হুম তাই না? হুম ফিয়ার অফ অননোন বল বা এলিয়েন টাইপ বল, হুম তো সেখান থেকে এইচপি লাভক্রাফটের সৃষ্টিগুলো কোথায় আলাদা? এটা তুমি সত্যি কথা বললে, কারণ অনেক রাইটার্স আছে যারা আমরা বলতে পারি এলিজাবেথ দ্য সেকেন্ডের এজে হুম এগুলো লিখেছে। কিন্তু যদি তুমি ভিক্টোরিয়ান এজ ধরো, বা বা দ্য কুইন ভিক্টোরিয়ার যে সাকসেসর জর্জ ফিফথ, হুম ওদের এজটা ধরো, সেই টাইমে কিন্তু কোনো রাইটার আদার দেন এডগার অ্যালান পো হুম তুমি প্রায় নায়ের সমান পাবে যারা এই টপিকটা নিয়ে ভেবেছে। হুম তখনকার দিনে হররের মানে ছিল শুধু যে একটা মানুষের অশারীরিক আত্মা, আর কিছু ছিল না। তারপরে যখন আকরাম পাবলিশার্স, তারপর পেঙ্গুইন ক্লাসিক্স, ওরা পাবলিশ করা শুরু করলো এইচপি লাভক্রাফটের বিভিন্ন বই, তখন গিয়ে এগুলো আগে আগে গ্রো হলো, হুম আর রাইটার্সরা ইন্সপায়ার হলেন, এবং সেই নামটা যে দেওয়া হলো লাভক্রাফটিয়ান হরর বা এলরিচ হরর, হরর ফিয়ার অফ আননোন। হুম মোটামুটি ওখান থেকেই সব অনুপ্রাণিত হয়ে করেছে। আচ্ছা, আমরা এখন প্রায় শেষের দিকে আছি, হ্যাঁ, তো আর বেশি দূর এখন বেশিক্ষণ যেহেতু করবো আমরা না। শেষের দিকে আছি, হুম আমি এইচপি লাভক্রাফট এই দুটো লাইন তোমাকে বুঝিয়ে দেবে এইচপি লাভক্রাফট কিভাবে তিনি জিনিয়াস। হুম তিনি লিখেছিলেন, দ্য গ্রেটেস্ট ইমোশন অফ ম্যানকাইন্ড ইজ ফিয়ার, অ্যান্ড দ্য গ্রেটেস্ট ফিয়ার অফ ম্যানকাইন্ড ইজ দি ফিয়ার অফ আননোন। হুম আমরা যদি দেখছি কিছু আছে, তাহলে তো সে আছে, কিন্তু যদি দেখছি কিছু নেই, তাও যদি মনে হচ্ছে কিছু একটা তো আছে, সেটাই তো সব থেকে বড় ভয়। একদম। তো ওনার কিছু বই যদি আমাদেরকে বলিস যে। ওনার বই বলতে গেলে প্রথমত 100 হরর স্টোরিজ অফ এইচপি লাভক্রাফট আপনি যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবে, হুম যে কোনো ওয়েবসাইট। এবং যদি কথলু মাইথস অনেক বড় একটা বই, হুম অনেক বড়, অনেকগুলো ছোট গল্প মিলিয়ে একটা বই আছে, লাস্ট পার্ট কথলু। হুম তো কথলু মাইথসটা পড়তে গেলে আমি আগে প্রেফার করব নেক্রোনমিকন পড়তে, আচ্ছা নাহলে কথলু মাইথস বোঝা একটু টাফ। আচ্ছা এছাড়া যে তিনি 100 হরর স্টোরিজ, আমরা যে জানতে পারি তিনি অনেক কম বয়সে মারা গেলেন, খুব একটা কিছু লেখার তিনি সময় পাননি। হুম ব্যাস আমরা তিনার যে সমস্ত ছোট গল্পগুলো যিনি লিখেছিলেন হুম ওগুলো আমরা পেয়ে যেতে পারি। হুম ওই 100 হরর স্টোরিজ অফ এইচপি লাভক্রাফট, কথলু মাইথস, ডানউইচ হরর আছে, ডানউইচ হরর কথলু মাইথসের ভেতরেই পড়ে। ভেতরেই পড়ে। আচ্ছা হ্যাঁ, তিনি একের পর এক যে ক্যারেক্টার্স গুলো আসছে, আপনি যেগুলো আমি বললাম, ইয়ক্সাতথ হোক, চাই সবনেগরত হোক, চাই যেটাই হোক, তো ওগুলো ওর ভেতরেই আছে। হুম তো আমি বলবো নেক্রোনমিকনটা যখন তুমি পড়বে, তখন তোমার মনে হবে তুমি কোনো টিপিক্যাল মাইথোলজি পড়ছো, আচ্ছা একটা ধর্মকে নিয়ে তুমি আলাদা করে একটা পড়ছো, যে আলাদাই একটা ধর্ম যেটা এইচপি লাভক্রাফট আবিষ্কার করেছে। আচ্ছা এগুলো কেন আমি বলছি পড়তে, এবার অনেকেই ভাববে আমি পড়তে গেলে একটা এমন বই পড়বো যেটা আলাদা কিছু থাকবে নর্মাল, তো আমি একজনের নিজের চরিত্র পুরাণ কেন পড়বো, কেনই বা পড়তে যাবো। হুম কিন্তু যারা রাইটার হতে চায় বা রাইটার হবে নিয়ে ইন্টারেস্টেড, ফ্যান্টাসি নিয়ে ইন্টারেস্টেড, হুম তিনাদের জন্য ওই বইগুলো একেবারে স্বর্গ। আচ্ছা যে ইমাজিনেশন একটা মানুষ কিভাবে করতে পারে, হুম ওই বইগুলো আরাম করে তোমাকে বোঝাবে। হুম ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই নাকি? হ্যাঁ, অনেক ভাল লাগলো, এবং আপনারাও জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, নিজের মতামত অবশ্যই রাখবেন। আর আমরা দুজন আশা করছি আরও কিছু ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।